দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিক নিয়ে। এখানে আজকে কথা বলবো একটু ভিন্ন বিষয়ে। আসলে আপনারা দেখেছেন যে ডাকসু ইলেকশনের পরে জামাতের ভিতরে একটা ভীষণ উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে এবং মানে অনেকটাই তাদের নেতাকর্মীদের ভিতরে এই ধরনের একটা ধ্যান ধারণা বা তাদের চেহারার ভিতরে একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে যে তারা সরকার গঠন করছেন এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শফিকুর রহমান। এরকম একটি আলাপ রাজনৈতিক অঙ্গনে আছেন, এরকমভাবেই তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন এবং সেভাবে গুছিয়েও নিয়েছেন। বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ফোরামে তারা আলোচনা করছেন যে আমাদের সঙ্গে কাজ করুন, কাজ করলে আপনাদের এই ফায়দা হবে। আমি জামাতের কী কারণে জামাত এতটুকু সাফল্য পেল সেটা নিয়ে আমি আগে থেকেই কাজ করছিলাম এবং জামাতের যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি, জামাত মূলত তার কোনো নতুন বা ইনোভেশন দিয়ে এই কাজটা করছে না। এটা তার ট্রেডিশনাল যে মেকানিজম আছে, যে পলিসি দিয়ে সে গত 70 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে, সেই কাজটি সেই করে যাচ্ছে। কিন্তু ভিন্নতা যেখানে আছে যে তারা এই মুহূর্তে যে পলিসি নিয়ে আগামী নির্বাচনের ক্যাম্পেইন করবে সেটি হচ্ছে একেবারে ভারতীয় জনতা পার্টির যে মডেল, সেই মডেলটাই জামাতে ইসলাম কপি কাট করে বাংলাদেশে এখন কাজ করছে। এবং এটা নিয়ে আলোচনা করব কেন জামাত এরকম একটা ভালো জায়গায় আসতে পেরেছে এবং এটা কি ভবিষ্যৎটা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাকে যারা শুনেন, আমাকে জানেন আপনারা সবাই যে আমাকে খুব অল্প মানুষ শুনে বা দেখে, এই সংখ্যাটা বড়জোর 500 থেকে 700 এবং আই এম হ্যাপি উইথ দিস বিকজ তাদের কাছে আমি ঋণী ইন এ সেন্স যে তারা অন্তত শুনছে আমাকে। আজকে যদি আমি জামাতের এই সাফল্য যেটা এখন সে দেখতে পাচ্ছে, বিশেষ করে ডাকসু, রাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংগঠনগুলো নির্বাচনের মধ্য দিয়ে, সেটি কিন্তু নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি সময় পান আপনারা দেখবেন যে আমার এই ডাকসু ইলেকশনের আগেই আমি বলেছি যে ডাকসু ইলেকশনে আমি তখন আমার দৃঢ় ধারণা ছিল যে আবিদ আসছে না এবং আবিদ না আসাতে কিছু ভালো দিকও আছে এবং কিছু খারাপ দিকও আছে। তো আমি তখন তাকে নিরাশ করতে চাইনি, বাট আমি আমার ইঙ্গিত দিয়ে আমার ভিডিওটা বানিয়েছিলাম। আপনারা সময় পেলে একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কি আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতি থেকে ভিন্ন? না, ভিন্ন মোটেও না। জামাত যে রাজনীতিটা করে সেটা দক্ষিণ এশিয়ার রাজনীতিটাকে সে আরও গুছিয়ে করে এবং খুব পলিশড ওয়েতে করে, যে কারণে আমি সবসময় উদাহরণ দিই যে জামাত হচ্ছে অ্যাপেল, অর্থাৎ অ্যাপেল ম্যাকবুক এইগুলোর মতো ইটস এ পলিশ ভার্সন অফ দ্য এলিট ভার্সন অফ দ্য টেকনোলজি, ওয়ারাস বিএনপি হচ্ছে মূলত শাওমি ফোন, যেই ফোনগুলো দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, প্রচুর মানুষ এটা রিসিভ করবে, কিন্তু ওই মনে মনে বলবে যে আচ্ছা ভাইয়া একটা অ্যাপেল ফোন হইলে মনে হয় ভালো হইতো। সো দে আর মানে সামওয়াট ইন সাম ফর্মেট জামাত হচ্ছে সেই অ্যাপেলের জায়গায়, বিকজ দে হ্যাভ দেয়ার ওন ইকোসিস্টেম, তার মতো করে চলে। সেটা আমি পরে আবার ব্যাখ্যা করব। শাওমিটা ইজি অ্যাক্সেসেবল, যার কারণে বাংলাদেশে বিশাল আকারে আপনি দেখেন যে ভিডিও কন্টেন্ট এগুলো বের হচ্ছে এখন। ওয়ারাজ আমি আওয়ামী লীগকে বলি যে আওয়ামী লীগ হচ্ছে এখন নোকিয়া ফোনের মতো, যে ইউ হ্যাভ স্পেন্ট ইট অ্যান্ড ইটস গন, এর কোনো ইনোভেশন নেই, এখন আর করবে না। অন্যান্য যেগুলো ধরেন এনসিপি হইতে পারে, ভিভো, হ্যাঁ, এইভাবে যদি আপনি মার্কেটটাকে অ্যানালাইসিস করেন, তাই মার্কেটে এই ধরনের আমার একটা অ্যাজাম্পশন, আমি এটা একটা হাইপোথিসিস আপনারা গ্রহণ করতে পারেন। তো এইটার ভিত্তিতে বেসিক্যালি বাংলাদেশের পলিটিক্সটা মূলত মোবিলিটি ক্রিয়েট করছে। আরও যে সমস্ত নতুন নতুন পার্টি আছে, আপনি ওইগুলোকে বিভিন্ন নতুন নতুন যে সমস্ত ফোন কোম্পানিগুলো আসছে সেগুলোর মধ্যে ফেলে দেন, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট শেয়ার এবং রিয়েলিটিটা আপনি বুঝতে পারবেন। এইটার বেসিসে আমি বলেছিলাম যে আসলে ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে বিশাল পরিমাণ যে পরিবর্তন আসবে, নট নেসেসারিলি, বাট দেয়ার উড বি সাম সিগনিফিক্যান্ট চেঞ্জেস which I like and then I will argue for that. বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড় দিক হচ্ছে যে এই রাজনীতিটা ওভার দ্য ইয়ার 3M এর উপরে বিলং করে। সো ফার্স্টটা হচ্ছে মানি, মাসল অ্যান্ড মিডিয়া। সো হোয়াট দ্য মানি, তো জামাতের কী আছে? প্রচুর মানি আছে। আপনারা বলতে পারেন ভাই কই আপনি মানি দেখলেন কই, বাট দেয়ার আর সো মেনি, মানে বড় বড় বিগ শিপস আর দেয়ার। ব্যাংক থেকে আপনি তো ব্যাংক তো দেখেছেন যে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক লুট করার পরে এখন ইট ইজ পারফর্মিং ভেরি ওয়েল। ইট ওয়াজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ব্যাংক ইন বাংলাদেশ অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক মানে বিগ। তাদের মানি ভেন্ডার আছে, যেন আপনি ছোটো ছোটো গ্রুপ দেখবেন যে এই কৃষিবিদ গ্রুপ, আগডুম বাগডুম গ্রুপ, নাবিল গ্রুপ, এগুলো কিন্তু প্রচুর, এবং দে আর বেসিক্যালি ফান্ডিং জামাত। মিডিয়াটা আমি বলি তারা দিগন্ত যদিও তাদের হারাইছে, কিন্তু বাট নাও ইউ সি দ্য স্টার নিউজ প্রো জামাত, হ্যাঁ, এবং জামাতের ইয়েকে সে যে ওন করবে ইন ফিউচার আপনি এটা দেখতে পাবেন। এবং আরও এরকম অনেক মিডিয়াকে আপনি দেখবেন যে তারা খুবই সফিস্টিকেটেড ওয়েতে জামাত কিন্তু সেই আগের মতো দিগন্ত মিডিয়া আনবে না ফর শিওর, কারণ ওইটা ওদের ওই পলিসির মধ্যে নেই, বিকজ দে নো যে ভাই আমাকে একটা খুব পশ একটা লুক দিতে হবে আইফোনের মতো। সো ওই জিনিসটাকে আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে যে আপনি যেন মানে
ব্যাক ইন দ্য মাইন্ড আপনি খুব কম মানুষকে পাবেন যে এই মিডিয়াকে সে ওই ওনারশিপ মডেল প্যাটার্নে দেখতে। আর সেটা হচ্ছে মাসলটা কিন্তু জামাতের, যদি আপনি গত 50 বছরের বাংলাদেশের ইতিহাসে দেখেন, তাদের সবসময় মাসল ছিল, তারা বিভিন্ন সময় ক্ষমতা প্রদর্শন করেছে। তাদের ভাষায় যে এটা আসলে ক্ষমতার প্রদর্শন না, তারা হচ্ছে রেজিস্ট্যান্স করে। যেমন শহীদ এবং প্রত্যেকটা জায়গায় যেখানে তাদের নেতারা মারা গিয়েছে, তাদেরকে কিন্তু মানে এরকম না যে অল অন সার্টেন এটা হয়েছে বা কী হয়েছে, তারা কিন্তু একটা রেজিস্ট্যান্স করে। এবং যারা আমার সাথে যারা গল্প করেন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চিটাগং বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে কিন্তু আপনি শিবিরকে যদি বলেন যে ভাই শিবির ইজ লাইক ভেরি ইনোসেন্ট, পুতুল, হ্যাঁ, ইউ উইল রিয়েলি ফিল দ্য পালস বিকজ দে হ্যাড এভরি আর্মার। এবং অনেস্টলি স্পিকিং ওদের যে পরিমাণ আর্সেনাল আছে বা ওদের যে পরিমাণ মাসল আছে, দ্যাটস হিউজ। মানে আপনারা এগুলো ভাবতেই পারবেন না। বাট আই ডোন্ট হ্যাভ এন ইস্যু উইথ দিস বিকজ দ্যার ইজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। মানে ইমাম সাহেবকে দিয়ে যদি আপনি পলিটিক্স করতে চান, এইটা ভাই সৌদি আরবে সম্ভব, টার্কিতে সম্ভব হতে পারে, বাট বাংলাদেশে ভাই এটা সম্ভব না। তো ওরা যেটা করে যে ওরা খুব একটা গুড লুক দিয়ে রাখে, অন দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড দে হ্যাভ দেয়ার অল আদার ফ্যাক্টরিজ। সো এই এক্সাম্পল অ্যাপেল এবং দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওরা যে জিনিসটা মেইনলি প্রিচ করে, যেটার কারণে অনেকে ফ্যাসিনেটেড হয়, হুইচ ইজ দ্য মানে মুসলিম জাতীয়তাবাদ। ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে কেন তাদের এই আইডিওলজিকে আমি বিলং করি না। ডিসপাইট বিং এ মানে প্র্যাকটিসিং মুসলিম, আই ডোন্ট সাবস্ক্রাইব দ্যার আইডিয়া বিকজ আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ, বিকজ দে হ্যাভ দ্যার ওন কাইন্ড অফ দ্য মার্কসিজমকে যেভাবে ইয়ে করছে, হিন্দুত্ববাদ যেরকম মানে পলিউটেড করে ফেলছে ইন্ডিয়াতে জন্ম নেওয়া এই রাজনৈতিক দল একই রকমভাবে তাদের রাজনৈতিক প্রিচিংটা করে। এদের মডেলটা খুব ইউনিক হয়ে গেছে। তারা দেখছে যে ভাই আমরা নর্মালভাবে পারবো না, আমরা ফাইট করছি, ফাইট ব্যাক করছে সবাই মিলে ফাইট ব্যাক করছে, হ্যাঁ, তাহলে আমি কীভাবে ইয়ে করবো। সো দে হ্যাভ দেয়ার ওন কাইন্ড অফ এমপ্যাথি, হিউমিলিটি অ্যান্ড সিম্পলিসিটি। দেখবেন যে তারা যেভাবে সিম্পলিসিটি, আমার মনে আছে যে শিশির মনির যখন আমাকে দাওয়াত দিতে আসছেন, উনি উনি এরকম একটা বিশাল নেতা, তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, উনি এসে আমার হাত ধরে, ভাই আমি চাই আপনি আমাদের সাথে কাজ করেন। আপনি এই যে সিম্পলিসিটি, যে হিউমিলিটি, এইটা কিন্তু ভাই আপনি, এবং আমার জন্য উনি চলে আসছেন। আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, উনি এসে দাঁড়ায় আছেন, এসে আমাকে উনি ইয়ে করতেছেন, ওয়েলকাম করতেছেন টু জয়েন হিজ পার্টি স্টুডেন্ট উইং। সো এই যে সিম্পলিসিটি দেখলে ভাই যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমি যদিও ব্যাখ্যা করছিলাম যে ভাই আই এম সরি, আমি আপনার দল আপনার আইডিওলজি, বাট আই এম সরি আই ডোন্ট সাবস্ক্রাইব ইউর আইডিয়া বিকজ আই বিলং টু ডিফারেন্ট আকিদা। সো আমি ওই যে আকিদা বিয়ে করি, তার সঙ্গে জামাতের আকিদা কোনো মিল নাই। সো এইটা তো ধরেন আমি সচেতনভাবে এটা করতে পারছি, বাট দোজ হু ডোন্ট নো দিস কাইন্ড অফ থিং, সে তো সবাইকে একইভাবে কনসিডার করে। আর আপনি দেখবেন যে সে কিন্তু তার ক্যাম্পেইন যে মেকানিজম, সেখানে সে কী করছে, প্রো পিপল, একদম মানুষের কাছে চলে যেতেছে। পারলে একজন দেখলাম চুমাচাটি করা শুরু করছে, আর একজন দেখলাম কুতকুত খেলা শুরু করছে, মানে দে ক্যান ডু অল দিস থিং। আর তারা কী করে, আপনি যখন তারা ক্যাম্পেইন করে, আপনি বিএনপির এক নেতা ধুলা উড়ায় চলে যেতেছেন, তাই না, বা আওয়ামী লীগের নেতা ছিল আগে, বা জাতীয় পার্টির নেতা, সে ধুলা উড়ায় দুই পাশে গরম করে চলে যাচ্ছে, সে কী করবে, সে গাড়িটা দূরে রাখবে, রাইখে হাইটা যাবে, অথবা সেটা বাইকের পেছনে যাবে, ভাই আসসালামু আলাইকুম। আরে ভাই এইরকম দেখলে তো যে কেউ ফিদা হয়ে যাবো, আমি তো ফিদা হয়ে যাবো যদি আমার আকিদার ইস্যু না থাকে। জামাতের যে ওয়ান অফ দ্য বেস্ট থিং ইজ দ্য মানে প্রেস ম্যানেজমেন্ট। তার কিন্তু মানে লেফটিস্টদের কারণে দীর্ঘ বছর মানে মিডিয়াতে তাদের স্পেস খুব শ্রিঙ্ক ছিল, কিন্তু সে পেনেট্রেশন করছে ইন এ ডিফারেন্ট। মানে এমন সব মানুষ আপনি পাবেন যাদেরকে বাইরে দিয়ে মনে হবে যে তারা মানে মদ খাইতে যেতেছে, এটা করছে সে করছে, বাট দে আর সার্ভিং দ্য পারপাস অফ জামাত, বিকজ তারা ওই মানুষটাকে ধরছে, আইডেন্টিফাই করছে এবং লং টার্ম তাকে ইনভেস্ট করছে। আপনাকে আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে আমার সঙ্গে তাসনিম ভাই জামাতের নেতা ছিলেন, হি ইউজ টু লুক আফটার দ্য মিডিয়া অ্যান্ড আদার্স। উনি আমাকে, আমার মতো পেটি রিপোর্টার, আমাকে উনি বললেন যে ভাই আপনার অফিসের সামনে আসবেন, অফিসের অ্যাসাইনমেন্ট নেন, আপনাকে যেতে হবে, আমাদের একটা ইফতার প্রোগ্রাম আছে, 2008-09 ঘটনা হবে, এটা সম্ভবত 9 ঘটনা। আমাকে নিয়ে চলে গেল ভাই সেই রিজেন্সি হোটেলে, সে কি আয়োজন, সেই সব হাই প্রোফাইল মানুষজন, সব ডিপ্লোম্যাটের মধ্যে 2-3 জন রিপোর্টার, আই এম ওয়ান অফ দেম। আমি তো ভাই মতিউর রহমান নিজামী টপ, তাদের সাথে পরিচয় করা দিচ্ছে। ভাই আমার মতো একটা মানে রিপোর্টার যখন দেখতেছি যে আই ক্যান মিট দিস অ্যান্ড দ্যাট পিপল, আপনি চিন্তা করছেন, মানে এই যে আপনি একটা জায়গায় যাইতেছেন, আপনাকে যে একটা জায়গায় নিচ্ছে, আপনাকে যে অ্যাক্সেসটা করে দিচ্ছে, এটাতে তো আপনি ফ্যাসিনেটেড হয়ে যাবেন। আপনাকে যেভাবে কানেক্ট করবে, এই প্রেস ম্যানেজমেন্ট নোবডি ইজ ডুইং, নো আদার। আওয়ামী লীগ একটু করতে চাইছে, কিন্তু ওরা আগে চেক করে যে ওর বাপ দাদা 14 গোষ্ঠী বা ও ছাত্রলীগ করছে কিনা, বাট দে আর নট ডুইং দিস, দে আর ভাই কাম উইল ফ্যাসিলিটেড। সো যে প্রফেশনাল সে তো ভাই মজা পায়। তো আপনি
মিডিয়া আমি যদি কম্পেয়ার করি যে প্রেস উইং বিএনপি যেটা করে হচ্ছে মিডিয়া সেল বলে, আর এদিকে প্রেস উইং জামাতের একটা পলিশ লুক আছে, সে আপনাকে সুন্দর একটা প্রেস রিলিজ দিচ্ছে, সুন্দর করে সেখানে কথাবার্তাগুলো লিখে দেওয়া হচ্ছে, কোনটা টপ লাইন হবে সে ডিসাইড করে দিচ্ছে। আর বিএনপি যেটা আছে সে একটা কী করতেছে, একটা রেকর্ড আপনারা দিয়ে দিচ্ছে, ভাই আপনি করলে করেন, না করলে না জানান। সো হোয়াট হ্যাপেন্স, যে আপনি ওই রেকর্ড শুনে যদি কেউ রিপোর্ট করে দিল, ওইটার ভিত্তিতে যদি কোনো নিউজ হয় ওইখান থেকে আপনি কপিকাট করে একটা নিউজ করতেছেন, আর আপনাকে একটা পুরা গাইডেড একটা নিউজের মধ্যে নিয়ে গেল। ফলে ওর যে মেসেজ ডিসেমিনেশন উইচ ইজ অ্যামেজিং, ওয়ার ইজ বিএনপিটা পড়ে আছে। লেফটিস্টরা টুকটাকে এরকম পাঠাইতো প্রেস রিলিজ সেই মান্দাতার আমলের মতো, কিন্তু আপনাকে ইমপ্রেস করবে না। নো আদার পলিটিক্যাল পার্টি probably sorry Hefazat is doing good, and then we have Islami Andolon Bangladesh. They are also trying to improve their media and others, because they understand the look, this is what is going on everywhere. বাট জামাত মানে ওয়ে অ্যাডভান্স দেন আদার্স। হ্যাঁ, তাদের আপনি টুইটার হ্যান্ডেল দেখেন, তাদের ফেসবুক দেখেন, তাদের ক্যাম্পেইন মডিউল দেখেন, তাদের জন্য লিড মানে সাইবার স্টার্স বা সাইবার মবস্টার্স তারা কিন্তু তার কাজ করছে। আপনি দেখেন পিনাকি ইজ ব্যাটিং ফর জামাত, আরেকজন ভদ্রলোক আছেন আমেরিকাতে থাকেন, তিনিও একইভাবে ব্যাটিং করতেছে জামাতের জন্য। সো এইটা কিন্তু তাদের একটা কৌশল, তারা কিন্তু, এবং ইন দ্য মেইন টাইম তারা যেটা করছে যে এই মানুষগুলোকে তাদেরকে এখন লাগছে, কারণ এরা যে কোনো সময় পাল্টে দিতে পারে, এবং এই কারণে তারা কিন্তু তাদের নিজের সেট অফ বড় ইউটিউবারগুলোকে তারা তৈরি করতেছে, এবং আপনারা এখন তাদেরকে বুঝতে পারবেন না, এখন তাদেরকে চিনতে পারবেন না। যখন সে ক্ষমতায় আসার প্রারম্ভে এরা কিন্তু এক্সপোজ হবে, এবং তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওদের আউটরিচ মডেলটা উইদিন দ্য পার্টি অ্যান্ড আউট দ্য পার্টি ইজ অ্যামেজিং। আপনি ঘুমের থেকে ওঠার আগে তার ক্যাম্পেইন শেষ হয়ে যায় না। হাউ? তার যে মানুষগুলো সকালবেলায় ফজরের নামাজে গ্যাদার করতেছে, নামাজের পরে সে বয়ান করতেছে, সে সেখানে গিয়ে মোটামুটি সবাইকে বুঝাই ফেলতেছে যে ভাই চাঁদাবাজ ঘুষখোর এগুলোর বাইরে এসে আমাদের মতো নীতিবান সৎ মানুষদেরকে আপনারা ভোট দিন। সো ইউর সাইকি ইন দ্য ফ্রেশ মাইন্ড ইউ উইল অ্যাট্রাক্ট এভরি আদার টাইম। আর আপনি বিএনপির লোক কী করতেছে বা অন্য পার্টির লোক কী করতেছে, সে ঘুমের থেকে উঠতেছে 11টার সময়, রাত্রেবেলা যাইতেছে 2টার সময় ঘুমাইতে। হ্যাঁ, সো থিংস ইউ সি, দিস ইজ দ্য ডিফারেন্স। সো কৌটিল্যা যে থিওরিতে লাইফস্টাইলকে মডিউল করতো, মানে মোবিলাইজ করতো, একদম কৌটিল্যার মডেলটা কে অ্যাডপ্ট করছে। এই যে জামাত এই কৌটিল্যার মডেলটাকে তারা ফলো করে ওই মডেল দিয়ে সে এখন পেনেট্রেট করছে সোসাইটিতে। তারপর সে কী করে, ফজর নামাজের পর বয়ানে শেষ করে সে কী করলো, সে দ্বিতীয় কাজটা করে হচ্ছে সে ফুটবল খেলতে যায়, কোরআন পড়বে, ফুটবল খেলতে যাবে। ফুটবল খেলতে গিয়ে কী করে, তার শরীর, আমাকে একজন জামাতের আমার খুব পুরানো বন্ধু বলতে পারেন, বড় ভাই, সে বলতেছে ভাই আমার শরীর কিন্তু এখন ফিট, সে আগের মতো নাই। সে সবাইকে ওইখানে ইউনাইটেড করতেছে। সে ফুটবল খেলতে গিয়ে কী হয় জানেন, আপনার সাথে তার একটা মিথস্ক্রিয়া হয়। ভবিষ্যতে যদি সে মারামারি করতে চায়, আমি যখন মারামারি করবো, আমি ধরেন কথার কথা আমি একটা ছাত্র দলের লোক, আমি আর আরেকটা ছাত্র দলের মারামারি করবো, আমার কিন্তু চোখাচোখি হলে আমি বুঝতে পারবো না। কিন্তু জামাতের যে মানুষটা সে ফুটবল খেলে সে নিজেকে গুছাই নিছে, সে কিন্তু খুব সহজে স্ট্রাইক করতে পারবে যে এই তুই ওই দিক দিয়ে আগা, তুই ওই দিক দিয়ে আগা, আমি যে লাথিটা দিব। সো দিস ইজ হাউ দে ডু। সো মস বেসড যে পলিটিক্সটা তারা ফেরত আনছে, এটা আপনি বলতে পারেন যে সামওয়াট সিমিলার টু দ্য ইন্ডিয়ান মডেল অফ দ্য মানে বেসড এই রিলিজিয়ান স্পেস বেসড যে পলিটিক্স, সেটাকে তারা আনতেছে। এটা কিন্তু আবার যদি আপনি ফার রাইট ইন ইউরোপ দেখেন, তারা ওই কিন্তু গির্জা বেস, প্যারিশ বেস, তাদের সব পলিটিক্স তখন হচ্ছে, এবং এই কারণে প্রটেস্ট্যান্টদের কিন্তু উত্থান ঘটে। তাহলে এর বাইরে তারা কী করতেছে, তাদের বিভিন্ন গ্রুপ আছে, তারা ধরেন ট্যুরে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে ধরেন টাঙ্গুয়ার হাওড়ে, ছাত্র দলের 2টা হলে পারে 3টা চলে যাবে সিনেমা দেখতে, বা তাদের কোনো ওই রকম অ্যাসোসিয়েশন নেই, তারা কোনো একসাথে থাকতে পারতেছে না। হ্যাঁ, হয়তো দুজন যায় বলছে ভাই আমি একটু প্রেম করে আসি, ও তো প্রেম করতেছে না, তাই না? ও যে কী করতে ধরনের সোশ্যাল ওয়ার্কের বাইরে সে চিন্তা করছে এই যে আমার ইখওয়ানুল মুসলিমিন, এদেরকে নিয়ে আমরা একসাথে করে এতে চলে যায়। সে ওই স্পিরিটটা আপনার ভিতরে আছে। কিন্তু ওই পলিটিক্সের ভিতরে পলিটিক্সটাই রাখতেছে, সে ধর্মকে ব্যবহার করতেছে না, ফলে ও পিছায় পড়তেছে। আর ধর্মকে আনতেই হবে কেন, কারণ ধর্মে আনার কারণে ইউরোপে তো সংকট দেখা দিছে, এবং ওরা ওইখানে সেকুলারিজম প্রমোট করতে যে বাংলাদেশের 12টা বাজায় দিছে। সো যে মানুষটা ধরেন ধর্মের প্রতি সফট আমার মতো, সে কিন্তু থ্রেটেন ফিল করছে একটা সময়, এবং এইটার কি ব্যাখ্যা সেটা আমি হয়তো আরেকটা ভিডিওতে দিব। সে জামাত কী করছে দেখেন, আমার একটা ছোট্ট গল্প বলি, অ্যানেকডট, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে 2008 সালের ডিসেম্বর মাসের ঘটনা। ডিসেম্বর মাসে যখন ইলেকশন হতে যাচ্ছে, আমি তখন সাংবাদিকতা করি, তো আমি বিএনপির লোকজনদেরকে বললাম যে ভাই আপনারা, মানে ছাত্রদলের যারা ভাই ব্রাদার তাদেরকে বললাম ভাই আপনারা কি করছেন, ওই মানে বাসা টাসা খুঁজছেন, কারণ আপনারা তো ক্ষমতা আইতেছেন না, আসতেছে আওয়ামী লীগ, তো আপনাকে বাসা আছে। তো বলে যে কী কইতেছো মিয়া, আমাদের হলে যে সভাপতি ছিল সে হচ্ছে সেন্ট্রাল মস্কের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মস্কের সামনে দাঁড়ানো, সে আমাকে বললো কী কইতেছো মিয়া, বিএনপি ক্ষমতা আইতেছে, তুমি দেখো। ভাই প্লিজ ফাইন্ড সেই লোক কিন্তু বাড়িতে যায় 4-5 বছর ছিল, এবং ভয়ে সে আর পলিটিক্স করতে পারে নাই। তার লাইফ তো ইউ আন্ডারস্ট্যান্ড কী হতে পারে, সে পলিটিক্সে গেইন করবে কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। বাড়ি ছিল সাতক্ষীরা, তো
এই মানুষ কিন্তু ফেরত আসতে পারে নাই, মানে ওইভাবে আর গেইন করতে পারে না, আর করবে কবে আই ডোন্ট নো। বাট হোয়াট অ্যাবাউট শিবির কী করলো? সেই পরিবাগ, চাংখারপুল, নেভি কলোনির রাস্তা, ওইদিকে প্রেস ক্লাবের অপোজিটে, মানে এই সেগুনবাগিচা, এইখানে তাদের ফ্ল্যাট ভাড়া করলো। প্রত্যেকে 500 বা 1000 টাকা এরকম দিতে হবে, সেই হিসাবে তারা মেসে থাকবে। থাকা খাওয়া যদি ঢাকা শহরে মোটামুটি আপনি ফ্রি এবং অল্প পয়সায় পাইতে পারেন, তাহলে আপনি ইউ আর ফ্রি, আপনার আর কিছু লাগে না। সো দে অল অ্যারেঞ্জেস, এবং তাদের ভিতরে অনেকেই পরবর্তীতে ইউরোপ আমেরিকাতে পড়তে গেছে, তাদের ভিতরে অনেকেই এখন বাংলাদেশে ফেরত এসে রাজনীতির মানে শেখরে ওঠার জন্য সব চেষ্টা করতেছে। তাহলে ইউ সি দ্য ইকোসিস্টেম অফ, মানে কীভাবে সে ওয়েলফেয়ার ম্যানেজমেন্টটা করতেছে। আপনি যখন অসুস্থ হন, আপনি যদি ছাত্রদল হন, আপনি যদি অসুস্থ হন, আপনি সরকারি হসপিটালে যেতে চান, অথবা আপনার পরিচিত কোনো হসপিটাল বা ক্লিনিক ডাক্তারের কাছে দৌড়াবেন। কিন্তু যদি আপনি জামাতেরটা দেখেন, জামাতের ইবনে সিনা আছে, ইসলামী ব্যাংক হসপিটাল আছে। আমি ভাই আমার যে এলাকায় আমি থাকি, সেই এলাকায় আমার জন্য সুবিধা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল অথবা ইবনে সিনাতে যাওয়া। তো আমি ইবনে সিনাতে যাই, বিকজ আমার জন্য একটা অ্যাফোর্ডেবল একটা হসপিটাল, এবং তাদের ব্যবহার, ভাই আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, বা আপনি ফ্যাসিনেটেড হয়ে যাবেন যে এরা এত ভালো সার্ভিস দেয়, কিছুক্ষণ পর লোক এসে শুনতেছে ভাই এটা হচ্ছে। যখন একটা মানুষ সাধারণভাবে এই জিনিসটা দেখে, সে কি অন্য একটা দলের যে এই ইকোসিস্টেমের মধ্যে পড়ে সে যখন বেনিফিটেড হচ্ছে, সে যখন ডিসকাউন্ট পাচ্ছে, সে যখন এখানে গিয়ে সে একটা ওয়েলফেয়ার বেস সুবিধা পাচ্ছে, তখন সে তো এই দলের প্রতি উইক হয়ে যেতে পারেই। আপনি দেখেন এডুকেশন সিস্টেম, সে যশোরে যেরকম বাদশা ফয়সাল ছিল, বিভিন্ন জায়গায় সৌদি ফান্ডগুলো আসছে, তারা কী করছে, তারা স্কুল করে দিচ্ছে, স্কুল করে কী করছে, তাদের আইডিয়াগুলোকে সে প্রমোট করছে। ওই যে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামের জন্য প্রস্তুত করতেছে, তাকে কোথায় পাঠাইতেছে? মানারাত ইউনিভার্সিটিজ দেয়। এরকম ইংলিশ মিডিয়ামগুলোতে তারা যখন মনে করছে তাদের ক্যাপচার করা দরকার, দে ডিড দিস। এবং এইটা কিন্তু ওদের কিন্তু সুন্দর ইসলামী ব্যাংক ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমার বাসা থেকে একটু দূরেই। তো এটাতে করে কি হয়, এবং তার একটা বড় কমিউনিটি তৈরি হয় যারা এই ইকোসিস্টেমের মধ্যে যায়। আপনি দেখেন তার হেলথ সিস্টেম আপনি পাইলেন, এডুকেশন বেসিক নিডের ভেতরে চলে আসলো, এডুকেশন সিস্টেমে আসলে তার কোচিংগুলো দেখেন, রেটিনা, ফোকাস, XYZ, এবং ফাইনালি তাদের ব্যাঙ্কিং সিস্টেম, ওয়ান দ্য লার্জেস্ট গ্রোয়িং ব্যাঙ্ক ছিল বাংলাদেশের, এবং তাদের রিমোট এরিয়াতে, এবং সবচাইতে বেশি টাকা রেমিটেন্স যে ব্যাঙ্কটা আনতো, সেই ব্যাঙ্কটা যদিও এস আলম ভাঙার চেষ্টা করছে বা ইয়ে করার চেষ্টা করছে, XYZ যাই করুক না কেন, ওয়্যারএজ দ্য ব্যাঙ্ক ইজ স্টিল এক্সিস্ট, এবং ডিসপাইট অল দিস থিং তারা সার্ভাইভ করছে। এবং আপনি তাদের ইয়েতে দেখেন, তাদের টপে যারাই বসুক, ভেতরে কিন্তু তাদের মানুষগুলো দিব্যি কাজ করতে পারছে। তাদের মিডিয়াকে আপনি দেখেন, মিডিয়া দেন, তাদের এখন একটা মিডিয়া হচ্ছে এই যে স্টার নিউজ, তারা কী করছে, সময়ের ভেতরে তাদের কিন্তু কন্ট্রোল হয়ে গেছে। এইরকম বিভিন্ন মিডিয়াগুলোকে কিন্তু তারা পেনিট্রেট করতে পারছে। তাহলে আপনার পত্রিকায় তাদের হিউজ প্রেজেন্স, তারা ওভার দ্য ইয়ার্স তাদের নয়া দিগন্ত এগুলো বিট্রে করতে পারে। কিন্তু তাদের মানুষগুলো, মনে করেন বিএনপি মনে করছে যে আমি এই পত্রিকার এখানে এই টিভি চ্যানেলের অমুককে আমি এটা বসাই দিছি, অমুককে বসাই দিছি। আই ডোন্ট বাই দিস থিং, বিকজ ইট উইল নট ওয়ার্ক। বিকজ আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি খুব ভালো করে দেখছি যে বেসিক্যালি ফিল্ড রিপোর্টার যে সে ফাইনালি সব কিছু কন্ট্রোল করে ফেলে, এবং ওইগুলো তো জামাতের দখলে। বিএনপির জন্য কোনো লোক আছে, বিএনপির জন্য কোনো সাংবাদিক কাজ করতেছে? আমি তো দেখি না। আমি তো নিজেও বিএনপির জন্য কাজ করবো না, কারণ আমি কেন কাজ করতে চাইবো? আমার কাছে যদি ধরেন আমি ন্যাশনালিস্ট, বাট আমি তো চাইবো না বিএনপির জন্য কাজ করতে, কারণ আমার এটা ইনসেন্টিভ কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কি আমার নিজের পপুলারিটি বা আমার নিজের ইয়েকে আমি কমাবো? আমি এত করবো না। আমি বলবো যে ভাই ন্যাশনালিস্ট যারা আছে আমি তাদের জন্য কাজ করতে রাজি আছি, রাইট? সো এই জায়গা থেকে ও কী করতেছে, জামাত বলছে ভাই ওয়ার্ক ফর মি, আই উইল পে ইউ আপ। সো এই জিনিসটা খুব দারুণভাবে হইতেছে, ঠিক আছে? আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন, যারা মেধাবী তারা যখন এখানে আসতেছে, তাদের একটা সাইকোলজিক্যাল ছিল যে মেধাটাতে আগে দখল করবো, তারপর জন অভ্যুত্থানে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে আমরা দখল করে নেব। তো এক্স্যাক্টলি ওই মডেলটা তারা করছে। তারা কী করছে, তারা বিএনপি যখন দৌড়াদৌড়ি করতেছে, তারা ভাইবাই নিচে ক্ষমতায় চলে আসছে, তখন তারা অ্যাডমিন, পুলিশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জামাতের লোক বসে আছে, যেটা বিএনপির লোক জানেও না, পরে বুঝবে, নির্বাচনে যখন অবস্থা খারাপ হবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? আপনি জুডিশিয়ারি দেখেন, জুডিশিয়ারিতে শিশির মনির যেভাবে কন্ট্রোল করতে পারে, শিশির মনিরের মতো মানুষ যেভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, অনেক নেতা আছে এগুলোর আশেপাশে ধারে কাছে নাই। শুধু পারে নাই এখনও আর্মিতে, এবং আর্মিতে পারে নাই কেন, কী আর্মিতে কী করতে পারে সেইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো খুবই শীঘ্রই, এবং তখন আপনারা দেখতে পারবেন। তারা পলিটিক্যাল ন্যারেটিভটাকে চেঞ্জ করতে পারছে। ধরেন আপনাকে ৭১কে পুরো ভ্যানিশ করে দিছে। হ্যাঁ, হাসিনা চেষ্টা করছিল ৭১কে, তারা কিন্তু ৭১কে ওই সময় আওয়ামী লীগের কোলের ভিতরে থেকে আওয়ামী লীগকে দিয়ে এগুলো করাইছে কিনা উই ডোন্ট নো, বাট আওয়ামী লীগ তার যে বয়ান ভ্যানিশ, সে তার যে নেটওয়ার্কিং প্রসেসটাকে সে ফ্ললেস করছে, সে যেভাবে মানুষকে পৌঁছাচ্ছে, মানুষের কাছে চলে যাচ্ছে। আপনাকে একটা সিম্পল উদাহরণ, যে আওয়ামী লীগের, আপনি জাস্ট বিএনপির জাস্ট আপনি মাগুরার ইনসিডেন্টে দেখেন যে আওয়ামী লীগের লোকজন যাদেরকে প্রসিকিউট করা হয়েছে, সেই মানুষগুলো ছাড়ানোর জন্য কারা চেষ্টা করতেছে, জামাত চেষ্টা করতেছে। এবং শুধু সেইটাই না, আমার কাছে তথ্য আছে যে তারা পিসিতে, ওই যে আওয়ামী লীগের যে লোকটা যে জেলখানায় আছে তার পিসিতে, মানে যে পার্সোনাল যে অ্যাকাউন্ট, সেইখানে যে টাকা দিয়ে আসতেছে। সো এই কাজগুলো যেভাবে সে করতেছে,
এটা আপনি আমি কিন্তু বুঝতে পারতেছি না, যারা মনে করছি যে অতি সুশীল হওয়ার চেষ্টা করছে। আমরা ভাবতেছি ও দেখছো কত ভোট আছে, শাওমি তো বাজারে জিতবে, কিন্তু খেলা তো দেখাবে। দেখেন শাওমি নতুন ব্র্যান্ড ফোন আসলে কয়জন কথা বলে, আইফোন সারা বিশ্বে কথা বলে। সো দিস ইজ হোয়াট দে আর ডুইং। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সে এস্টাবলিশ করতে পারছে খুবই দারুণভাবে। তার মানে কি তাদের কোনো লোক চাঁদাবাজি করতেছে না? আপনি শাহজাহান সাহেবের চিটাগং শাহজাহান সাহেবের কী জন্য সরাইছে আপনি জিজ্ঞেস করেন? চাঁদাবাজির কারণে। কোনো জায়গায় কোনো নিউজ দেখছেন? কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই। দিস ইজ হোয়াট দিস পার্টি ইজ ডুইং। আপনারা আগেই বলবেন, তার আগে সে খালাস করে দিছে। সো এই ময়লাটা বিএনপি বা অন্য দলকে মারতে হয়, যেটা জামাত খুব কৌশলে ম্যানেজ করে। দিস ইজ হাউ দ্য প্রেস ম্যানেজমেন্ট। বড় ড্রব্যাক ছিল যে তারা ইউথকে ম্যানেজ করতে পারতেছিল না। অর্থাৎ ছাত্র শিবির শেষ করার পরে জামাত, এই দুইটা জায়গায় যে মানে একটা বড় গ্যাপ ছিল, সেটার জন্য তারা কী করছে দেখেন, এবি পার্টির মতো একটা পার্টি কিন্তু ফর্ম হয়ে কী করছে, ওই ইউথগুলো যায় ওইখানে জড়ো হয়েছে। অ্যান্ড আমি তো ভাবতেছি ভাই একটা প্রগ্রেসিভ একটা দল, কিন্তু বেসিক্যালি আসলে এটা কী করছে, সে কিন্তু ওই আইডিয়াটাকে সাবস্ক্রাইব করতেছে ইন মডার্ন ফর্ম। সো এবি পার্টি কিন্তু একটা হাফ ফর কারা, এই যে যারা ইউথ, এখন তারা কী করছে, ওইখানে তো ওই সময় ওরা যে ছিল, এখন যে মজার কাজটা করতেছে, এখন হচ্ছে যত জায়গায় ইউথ আছে, মানে ইউথ ইয়াং জেনারেশন, মানে আমাদের বয়সী যারা শিবির করি নাই বা জামাত করি, এই বয়সীদেরকে তারা প্রত্যেকটা জেলা মহল্লায় নতুন করে ফ্রন্ট খুলে তাদেরকে পেনিট্রেট করাচ্ছে। এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। আমি এখন আপনার আসবো যে কয়েকটা পলিটিক্যাল যেটা করছে ওরা, যেমন ধরেন জামাতের লোকজন বা প্রো জামাত লোকজন বলছে বিএনপি 250টা সিট পাবে। এই বানটা কেন করছে জানেন? বিএনপি দেখছো ভাই আমরা 250টা পাবো। হারি, হাউ স্টুপিড ইউ আর, হাউ ডু ইউ নো দ্যাট তুমি 250টা সিট পাবা? এটা জনগণের ম্যান্ডেট দিবে। এইটা পপুলারাইজ করে বিএনপির মাথা খাওয়াই ফেলছে, সে কমপ্লিসেন্স হয়ে গেছে যে অপোজিশন বলতেছে আমি 250 সিট পাবো, তার মানে আমি 250 সিট পেয়ে গেছি। হোয়াট দ্য হেল, তুমি কেন ওই পদ্ধতিতে তুমি করবা? ইউ মাস্ট নট গো ফর দ্যাট। আমি হইলে বলতাম ভাই আই ডোন্ট নিড, আমার 250টা সিট দরকার নেই। আমার জনগণ যদি আমাকে 5টা সিট দেয়, আই এম হ্যাপি উইথ দিস। আমি কোনো ফর্জারিতে যাবো না, আমি কোনো 2 নম্বরিতে যাবো না, আমি এর মধ্যে দিয়ে ইলেকশন করে যা পাবো আমার তাতে খুশি। কি পয়েন্টটা তারা তৈরি করছে। হ্যাঁ, এই যে সবচেয়ে বৃহৎ দল, এই পয়েন্টটা কার? এটা জামাত দেয়। জামাত আপনাকে বলে সবচেয়ে বৃহৎ দল, বুঝলে আপনারা মাথা আওলায় দেয়। সবচেয়ে বৃহৎ দল তো আওয়ামী লীগও ছিল, কই গেছে? দল টিকে থাকে বয়ানের উপরে। আপনি যদি বয়ানটা ঠিক না দিতে পারেন, আপনি যদি সঠিক সময় সঠিক ডিসিশন না দিতে পারেন, দল ইজ নো ওয়্যার। দেখেন না, এই যে জামাত যেরকম ফ্রেজাইল ছিল 10-15 বছর 20 বছর 71 এবং তার পরবর্তী সময় আওয়ামী লীগের একই করুণ পরিণতি হয়েছে, কারণ সে ওই জায়গাটা ধরতে পারে না। ওয়ারাস বিএনপি গ্র্যাজুয়ালি বিএনপিকে এত তুচ্ছ তাচ্ছিল্য করার পরে সে তার লোক ধরে রাখতে পারছে। এখন এই মানুষগুলোকে আপনি কীভাবে করবেন? নেগেটিভ ক্যাম্পেইন করে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না, বিকজ দে হ্যাভ রিয়েল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। তারা সত্যিকার অর্থের রক্ত দিয়েছে, দিয়ে এই সরকারকে মানে হাসিনা সরকারকে পতন ঘটিয়ে বর্তমানে একটা সরকারের ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা তো বিএনপি জামাতের বলেন, জামাতের কজন মারা গেছে? কোনো মানুষ মারা গেছে? যায় নাই। সে কী করছে দেখেন, সে 800 লোকের কাছে 1 লাখ টাকা করে দিয়ে আসছে। এই লোকগুলোর ভোট তো আমি পাবো, এই লোকগুলো তো আমার হয়ে যাবে। 2-1টা ফ্যামিলি নেয়নি, সম্ভবত মুগ্ধর ফ্যামিলির মতো যারা ফ্যামিলি তারা নেয়নি। সে কিন্তু ওই যে বাস বিচার করেনি। একটা জায়গায় আমি পাইলাম যে আওয়ামী লীগ করতো, সেই আওয়ামী লীগের মিছিলে যে মারা গেছে তারেও সে দিয়ে আসছে, বলছে না ভাই আমি বিতর্কে যাবো না, আমি টাকাটা দিয়ে আসি। সো দিস ইজ হাউ দে। এবং আপনাকে একটা উদাহরণ বলি, শফিকুর রহমান সাহেব যখন দেখছে ডিআইজি হারুনের চাচা হচ্ছে জামাতের লোক, সে হারুন ঠিক আছে কিনা সে 5-6 তারিখে খবর দিচ্ছে। দিস ইজ হাউ দে শো দেয়ার এমপ্যাথি। আরে হারুনের মতো মানুষকে যখন শিবিরের লোকজন হাউন্ড করে বেড়াচ্ছে, শফিক সাহেব কিন্তু তার খোঁজ নিছে, এই কারণে সে জানে তারও হেল্প তার প্রয়োজন হতে পারে এবং এই লোক যাতে আমার এগেনস্টে না যায়। দিস ইজ হাউ দে ডু। এখন প্রবলেম হইতেছে যে জামাত আসলে কী হবে? জামাত আসলে যে সংকটটা হবে যে তারা প্রথমেই টার্কির মডেলটা কপি করতে পারে এবং আর্মিতে তারা টার্গেট করবে। আর্মিতে নেতৃত্বকে তারা আপনারা জানেন যে পাকিস্তান আমলে তারা আর্মিকে হেল্প করছে, বিকজ তারা মনে করছে মুসলিম ফোর্স ভার্সেস ইন্ডিয়ান ফোর্স, হিন্দু ফোর্স। তো ও চাইবে আর্মিকে রেজিমেন্টেড গার্ড, যেমন ইরানে যে রেজিমেন্টেড গার্ড আছে বা অন্যান্য দেশগুলোতে যেরকম আছে, ওই কাজটা করার চেষ্টা করবে ইন আ ওয়ে যে আপনার মাপকাঠি হবে যে আপনি আমার প্রতি, আমার ধর্মের প্রতি কতটুকু লয়াল, আপনি ধর্ম পালন করেন কিনা সেটার উপরে। এইটার একটা ফ্যালাসি আছে। ফ্যালাসি হচ্ছে যে আপনি এমনিই কিন্তু, যেমন আওয়ামী লীগের অনেক লোক খুব বিরক্ত হয় না যে আমি তো আওয়ামী লীগের ভোট দিব, কিন্তু আমাকে জোর করে ভোট দিচ্ছে কেন, আমি তোর লগে নাই। বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার ভেতরে তার একটা স্নিগ্ধতা খুঁজে পায়। আপনাকে কী করবে তখন? ওইটাকে ম্যান্ডেটরি করে দেবে, আপনাকে এটা করতে হবে, নাহলে আপনি, তখন আপনার সাইকিতে একটা রিজার্ভেশন ক্রিয়েট করবে এবং আপনাকে ন্যাশনালিজম, বাংলাদেশি জাতীয়তাবাদের বদলে আপনাকে মুসলিম জাতীয়তাবাদটা শেখাবে জোর করে। এবং এইটার সাথে কিন্তু বেসিক্যালি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিতরে কোনো জায়গায় আপনি দেখবেন যে ধর্মকে সে কন্ট্রাডিক্ট করে, কিন্তু সে আপনার ভেতরে ইচ্ছা করে, এবং যে ব্যক্তিটা এটা করবে না তাকে বলবে যে ইসলামোফোবিক। আপনি বলবেন যে না ভাই আমি তো এরকম চাই না, আমি চাই যে সবাই ইকুয়াল একটা ফুটিং থাকবে, কিন্তু সে ডেফিনেটলি করবে। তারপরে সে যে কাজটা করতে পারে, যে দিস ইজ এ মডেল অফ আপনাকে আপনার লিডারশিপ কোয়ালিটির জন্য আপনি জামাতের প্রতি বা ধর্মের প্রতি কতটা বায়াসড, সেই জিনিসটাকে তখন তারা প্রায়োরিটি দিবে। এবং এটা বিজেপির একই মডেল, বিজেপি একইভাবে করে। আরেকটা বড় সংকট হবে দেখেন, আইকেবিকে বা ইকবাল করিম ভুইয়া হচ্ছে আহলে হাদিস
ঘরানার, ঠিক আছে? এই মানুষগুলোকে তারা তখন প্রমোট করবে। এই যে দেখেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে প্রো জামাত উইংটা ভেরি স্ট্রং, এবং এবি পার্টি, তারপরে এই যে গুম কমিশনের ভেতরে থাকা জামাতের লোকজন, তারা এত স্ট্রং কেন? তাদের অপটিক্সটা কিন্তু ট্রান্সপারেন্সি আনা না। এগুলোর মেন হচ্ছে যে তুমি জামাত না, তুমি জামাত না, এইটাই আমার জন্য কনসার্ন। সো কন্টিনিউয়াসলি তারা হিট করতে থাকে, কন্টিনিউয়াসলি, এবং হিট করে কাদেরকে দিয়ে? প্রো জামাত যে নেক্সাস গ্রুপ ট্রুপ যেগুলো আছে না, প্রো মানে রিটায়ার্ড অফিসারদের যে প্ল্যাটফর্ম, যারা ন্যায্যতার হিসা নিয়ে কথা বলে, এই মানুষগুলো বেসিক্যালি জামাতের প্রোডাক্ট, জামাতের বাই প্রোডাক্ট, বিভিন্ন জায়গায় ছড়াছিটায় আছে ম্যাক্সিমাম, সবাই না, তার ভিতরে বিএনপির লোকজনও আছে, কিছু খুবই ইন্ডিপেন্ডেন্ট সোহেল ভাইয়ের মতো লোকজন আছে, কিন্তু এদের বেসিক্যালি জামাতের একটা প্যাক, যারা পিনাকিকে দিয়ে কাজ করায়, পিনাকির সাথে তারা কানেক্টেড। অন্য ফর্ম হচ্ছে যে তাদেরকে দিয়ে প্রেশার করায় ওয়াকারুজ্জামান, বিকজ ওয়াকারুজ্জামান দেওবন্দিদের প্রতি তার একটা সফট কর্নার আছে। তাহলে কি দেখেন, সে এখন খুবই ইম্প্যাথির কথা বলে, খুবই মায়ের কথা বলে, ভবিষ্যতে সে যেটা করবে, সে প্রত্যেকটা জায়গায় রিভেঞ্জ নিবে। কারণ আইয়ুব খান জামাতকে পছন্দ করতো না, খুবই অপছন্দ করতো, তো সে এটাকে বলতো একটা ফেতনাবাজ দল। তো আইয়ুব খানের যে মডেল, সে আইয়ুব খান যেহেতু চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ডিফেন্স মিনিস্টার ছিলেন, তো প্রত্যেকটা আইন, আমাদের আর্মির যে আইন, সে খুবই মডার্ন করে রেখে গেছে সেই 50s-এ, এবং সে তখন ডিফেন্স মিনিস্টার, তার পরবর্তীতে 51 থেকে 58 পর্যন্ত উনি আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন পাকিস্তান আর্মি। ফলে ওই প্রত্যেকটা মডেল ছিল ভেরি আপ টু ডেট এবং মোস্ট মডার্ন ব্রিটিশ স্টাইলের করা। এইগুলোকে সে তার মতো করে চেঞ্জ করা শুরু করবে, হিট করা শুরু করবে, যে আর্মিকে আমার বসে আনতে হবে, এবং আমি যদি এটা বসে আনি, এরপরে খেলাটা কী হবে আমি আপনাদেরকে আসতেছি। এখানে আরেকটা বড় ফ্যাক্টর হবে যে হিজবুত তাহরির কিন্তু গ্র্যাজুয়ালি জামাতের ভেতরে পেনিট্রেট করবে খুবই সফট ওয়েতে, কারণ কওমি দেওবন্দি যারা, তারা কিন্তু হিজবুত তাহরিরকে ফিতনাবাজ মনে করে। সো তারা এইখানেই একটা স্কোপ পাবে, তারা মনে করবে যে আচ্ছা আমরা একসাথে হয়ে জিনিসটা রিভল করবে, এবং দেখবেন যে সব জায়গায় তাদের যখন পোস্টার ব্যানার যেগুলো করে, সব জায়গায় কিন্তু আর্মিকে আহ্বান জানায় যে তোমরা নাও, তারপর আমরা আসি। ওই কাজটাই ওরা এই সময় করবে, এবং ওইটা যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যে এনার্কি তৈরি করবে, এবং সিভিল ওয়ারের দিকে চলে যাবে, এতে আমার কোনো সন্দেহ নাই। যদি ওরকম পরিস্থিতি হয় তাহলে এটা হতে পারে। এবং আরেকটা বড় যে ফ্যাক্টরটা হবে, যে দেখেন পাকিস্তান আর্মি, ইন্ডিয়ান আর্মি একটা জায়গায় কিন্তু তারা কিন্তু দুই গ্রুপে কিন্তু এটাকে বলে হচ্ছে ইন্দো পাক ওয়ার 71-কে বলে। এই বয়ানটার সাথে কিন্তু যে বয়ানটা বাংলাদেশ আর্মির জন্মই হয়েছে 71-এ, নভেম্বর মাসের 21 তারিখে তারা 3 বাহিনী হয়ে গেছে। এবং আপনারা জানেন যে তারা যুদ্ধ করতে ওই যে ট্রেনিংও তাদেরকে ওই সময় নেওয়া হয়েছে, কারণ তুমি তো অলরেডি যুদ্ধ করে ফেলছো, ট্রেনিং তোমার দরকার নেই, তুমি এই ট্রেনিং দিয়ে তুমি সেকেন্ড লেফটেন্যান্ট। এবং আপনি জানেন যে মাহফুজ আনাম সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন আর্মির। তো এই যে অ্যাম্বিয়েন্সটা, এই যে মডার্ন এবং খুবই প্যাট্রিয়টিক ন্যাশনালিস্ট যে ফোর্স, এইটাকে তারা মুসলিম জাতীয়তাবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য খুব কৌশলে তারা চেষ্টা করবে। এবং এইটার মধ্য দিয়ে আপনাকে যেটা করবে, যে আপনার ভিতরে একটা খুব ভয়ঙ্করভাবে আপনাকে দ্বিধা বিভক্ত করবে, আপনি কি মুসলমান নাকি আপনি বাংলাদেশি। আমি এই বাংলাদেশি মুসলমান এইভাবে আমি তো দুইটাকেই একসাথে বলছি, বাংলাদেশি মুসলমান ভাই আমি বাঙালি মুসলমানও বলি না, আমি বলি ভাই আমি বাঙালি না, আমি বাংলাদেশি মুসলমান, এবং আমি এইভাবেই আমার আইডেন্টিটি করতে চাই, এবং আমি বাংলাদেশি বলতে আমি প্রাউড ফিল করি। এইখানে একটা বড় খেলা হবে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু চাইবে যে জামাত আসুক। জামাত যদি সরকার গঠন করে ইন্ডিয়ার জন্য খুব উপকার, কারণ সে তো একটা হিন্দুত্ববাদী বা ধর্মীয় উগ্রবাদী একটা রাজনীতি করে। বাংলাদেশেও যদি এরকম থাকে, তার জন্য ভারতের যে পলিটিক্সটা করা, যে ভাই আমরা যদি দেশে না থাকি তাহলে ওই মুসলিম শত্রুরা এসে তোমাদের কিন্তু শেষ করে দিবে, এই মুসলমানদের আমরা অখণ্ড ভারত চাই, আর ওরা এসে অখণ্ড মুসলমান, যেটা ধরেন মওদুদি যে কারণে 47-এ ভাগ হতে চায় না, দেখো এরা কিন্তু সব একসাথে করে পাকিস্তান ওই পাশে, এই পাশে বাংলাদেশ, আর ভারতকে তারা কিন্তু দখল করে ফেলবে, বিকজ ইসলাম ইজ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজন। এইভাবে করে ওইখানে মুসলমানদের উপরে যে জুলুমটা, এটা জাস্টিফাই করবে। এবং এইখানে যদি একটা ধর্মকে সামনে রেখে আসা একটা রাজনৈতিক দল আসে, সে কিন্তু মোটামুটিভাবে তার সাথে তার সম্পর্ক থাকবে, ট্রেনিংও করবে, কিন্তু সে এই সাইকোলজিক্যাল ওয়ার দিয়ে আমাদেরকে ভয়ঙ্করভাবে দূরে রাখার যে খেলাটা, সেটাও খেলবে, ওইখানে মুসলমানদের উপরে ক্ষতি করার কাজটাও সে বাড়িয়ে দিতে পারবে। আমি ভয় পাই যদি এরকম ভবিষ্যৎ হয় আগামী দিনগুলোতে, কারণ ম্যান্ডেট তো ধরেন আপনাদের হাতে, ভোট তো আপনি দিবেন, আপনি ডক্টর ইউনূসেরও একটা ভোট, আমারও একটা ভোট, আমার যে বন্ধুটা রিক্সা চালাচ্ছে তারও একটা ভোট, আমার যে বন্ধুটা শ্রমিক তারও একটা ভোট। তাহলে এই একটা ভোটের যদি সচেতন ভোট না হয়, তাহলে আপনার ওই যে ধরেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠনের যে ধারণা, সেইটাকে পুঁজি করে বাংলাদেশে ভবিষ্যতে একটা বিদ্বেষপূর্ণ সমাজ ব্যবস্থা হবে, যেটা আপনি ভারতে দেখতে পান। ভারতে যে ঘটনাগুলো ঘটছে, একই আঙ্গিকে একই মডেলে বাংলাদেশে যে মুহূর্তে জামাত ক্ষমতায় আসবে, তারা ওইটা ইমপ্লিমেন্ট করা শুরু করবে। এবং আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিওটা থাকবে,
তারা রিভেঞ্জ পলিটিক্সে যাবে। এখন যতই এমপ্যাথি তারা দেখান, যতই মডার্ন দেখানোর চেষ্টা করুন, প্রতিটা মানুষকে আপনারা দেখেন যে মানুষগুলো তাদের কোনো নেতাকর্মীকে হার্ম করছে তাদেরকে যেরকম এখন খুঁজে বের করতেছে, এখন যা যা হবে তারা ক্ষমতায় আসলে প্রত্যেকটা ঘটনার তারা প্রতিশোধ নেবে। এরকম প্রতিশোধ পরায়ণ একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, ভবিষ্যৎ বাংলাদেশ একটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। সিদ্ধান্ত আপনার। এতটুকুই আজকে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।